আসসালামু আলাইকুম। আমার নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব অষ্টম অধ্যায়, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা। আমরা গত ক্লাসগুলোতে সপ্তম অধ্যায় শেষ করেছি, আজ অষ্টম অধ্যায় শুরু করব। আজকে অষ্টম অধ্যায়টাকেও আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু একটু বড় হবে, তাই আজকে আমরা প্রথম পর্ব পড়ব। আজকে আমরা প্রথম পর্বে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এবং স্থানীয় সরকার ব্যবস্থা, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার ধারণাসমূহ আলোচনা করব। তবে চলো শুরু করি। দেখো, একটি রাষ্ট্রের সুষ্ঠু পরিচালনার জন্য কেন্দ্রীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে। আমরা যখন সরকার ব্যবস্থা পড়ছিলাম তখন তোমাদের মনে আছে যে আমরা দেখেছিলাম যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, যেখানে একটি রাষ্ট্রের আকার আয়তন বড় হলে তখন প্রশাসনিক সুবিধার জন্য কেন্দ্রের হাতে ক্ষমতা থাকার পরেও আঞ্চলিক পর্যায়ে কিছু ক্ষমতা হস্তান্তর করা হয় সংবিধানের মাধ্যমে, এরকমটা আমরা দেখেছিলাম। এখন আধুনিককালে দেখা যাবে যে বিশ্বের সব দেশেই কেন্দ্রীয় শাসন আছে, প্রাদেশিক বা আঞ্চলিক শাসন আছে, এবং সর্বনিম্ন পর্যায়ে এলাকাভিত্তিক শাসনও আমরা লক্ষ্য করি। অর্থাৎ আধুনিককালে রাষ্ট্র চায় তার শাসনের দায়িত্বটা শুধুমাত্র কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থানীয় পর্যায়ে কিছুটা ডিসেন্ট্রালাইজড করতে, অর্থাৎ স্থানান্তরিত করতে, যাতে করে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করা যায়। তো স্থানীয় পর্যায়ে সমস্যার সমাধানের জন্য তৃণমূল পর্যায়ে এই ধরনের সরকার গঠিত হয়ে থাকে। বাংলাদেশে এই ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণ রাষ্ট্রের শাসন কার্যে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পায়, তাই স্থানীয় শাসন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য অংশ। এই অধ্যায়ে আমরা স্থানীয় সরকার ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কাজ সম্পর্কে জানব। আর আমাদের এই অধ্যায়ের শিক্ষণফল দেখো, আমরা এই অধ্যায় পাঠের মাধ্যমে জানব বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবো, বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার বিভিন্ন স্তরের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো, নাগরিকতা বিকাশে স্থানীয় সরকারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, নাগরিক সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে স্থানীয় সরকারের গুরুত্ব বর্ণনা করতে পারবো। প্রথমে আমরা স্থানীয় সরকার ব্যবস্থা বলতে কী বোঝানো হয় সেই ধারণাটা একটু পরিষ্কার করি। স্থানীয় সরকার হচ্ছে রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা। একটু মার্ক করি, স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা। তাহলে যদি তোমাদের কাছে স্থানীয় সরকার ব্যবস্থার সংজ্ঞা চাওয়া হয় বা স্থানীয় সরকার ব্যবস্থা কাকে বলে, তখন তোমরা এটাই বলবে যে স্থানীয় সরকার হচ্ছে সমগ্র রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ক্ষুদ্রতর পরিসরে প্রতিষ্ঠিত সরকার ব্যবস্থা। কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকারের দুটি রূপ দেখো, একটা হচ্ছে স্থানীয় সরকার আর অপরটি হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। এই ধারণাটা তোমাদের এই নবম শ্রেণীর বইয়ে পরিষ্কার করা হয় নাই, আমি তার জন্য কিছু জিনিস অ্যাড করব যাতে ধারণাটা পরিষ্কার হয়। স্থানীয় প্রশাসন হচ্ছে সেই প্রশাসন যেখানে প্রশাসক কেন্দ্রীয় সরকার নিয়োগ দেয় এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ বাস্তবায়নই এর কাজ। যেমন বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পর্যায়ে সচিব সরকার কর্তৃক নিযুক্ত হয়। এই হচ্ছে আমাদের স্থানীয় সরকার গেল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্থানীয় সরকার বা স্থানীয় প্রশাসন। এখন আমরা জানবো সেটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে বোঝায় এমন এক ধরনের সরকার ব্যবস্থা যা ছোট ছোট এলাকায় স্থানীয় প্রয়োজনে মেটাবার জন্য জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত সংস্থা। এখন আমরা যে সংজ্ঞাটা জানলাম এটা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। আমাদের দেশে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন এগুলো হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের উদাহরণ। আর আমাদের দেশে স্থানীয় সরকারের উদাহরণ হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা পর্যায়ে, হ্যাঁ, যে পরিষদগুলো। এখানে লেখা আছে স্থানীয় প্রশাসন আবার স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সহযোগী হিসেবে কাজ করে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকম যে প্রশাসনিক কাজকে সহজ করার জন্য যখন রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে সরকার ক্ষমতা হস্তান্তর করে দেয়, তখন সেটা হচ্ছে স্থানীয় সরকার। আর সেক্ষেত্রে ওই যে স্থানীয় সরকারগুলো আছে, আঞ্চলিক সরকারগুলো আছে, সেখানে সরকার নিজেই লোক নিয়োগ দেয়, অর্থাৎ সরকারের কর্তৃক নিয়োগকৃত লোকরাই কিন্তু সেই সরকার পরিচালনা করে থাকে, অর্থাৎ এরা হচ্ছে সরকারি কর্মকর্তা।
আর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ক্ষেত্রে কি হয়? স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হচ্ছে স্থানীয় জনগণের চাহিদাকে বাস্তবায়িত করার জন্য, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য তাদের দ্বারা নির্বাচিত ব্যক্তিদের দ্বারা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার গঠিত হয়, অর্থাৎ স্বায়ত্তশাসিত, অর্থাৎ নিজে নিজে শাসিত। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ক্ষেত্রে আমরা দেখব চেয়ারম্যান, মেম্বার, অর্থাৎ জনগণ ওই এলাকাটা, তোমাদের গ্রামের দিকেও দেখবা যে তোমাদের গ্রামের ধরো তোমাদের দাদাবাড়ির এলাকায় দেখবা যে ওই এলাকার জনগণ কর্তৃক নির্বাচিত চেয়ারম্যান আছে, মেম্বার আছে, যারা কিনা ওই এলাকার শাসন কার্যে ভূমিকা রাখছে। তো এরা হচ্ছে নির্বাচিত, এরা কিন্তু সরকার কর্তৃক নিয়োগকৃত না, জনগণের দ্বারা নির্বাচিত। আর স্থানীয় সরকার হচ্ছে যারা কিনা সরকার কর্তৃক নিয়োগকৃত। এটা হচ্ছে মূল পার্থক্যের জায়গা। এই দেখো বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিবিউশন, বাংলাদেশে মোট আর ডিভিশন আছে 6টি, বর্তমানে 8টি ডিভিশন আছে, এটা পূর্বের ডাটা। তাহলে এখানে তোমরা 8টি দিবে, হ্যাঁ এখানে তোমরা 8টি দিবে, যেহেতু ডাটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওহো সরি, এটা হবে 8টি, এখন বর্তমানে 8টি ডিভিশন আছে, বিভাগ। ডিস্ট্রিক্ট আছে 64টি, কিন্তু যদিও আমাদের জেলা 64, কিন্তু আমাদের জেলা পরিষদ কিন্তু 63টি। উপজেলা চেঞ্জ হয়েছে, আমি একটু পরবর্তী স্লাইডে তোমাদের দেখাবো উপজেলা কতটি আর ইউনিয়ন কতটি, পরবর্তী স্লাইডে দেখাবো। তাহলে আমরা পরবর্তী স্লাইডেই বরং চলে যাই। স্থানীয় শাসন বনাম স্থানীয় স্বায়ত্তশাসন, এই ধারণাটা এবার আরেকটু পরিষ্কার করবার জন্য আমি এই অতিরিক্ত শব্দগুলো অ্যাড করছি। একটি দেশের সরকারের নীতিসমূহ, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কিন্তু সুনির্দিষ্ট নীতি থাকে। ধরো আমাদের বর্তমানে যে কেন্দ্রীয় সরকার আছে, আমরা পূর্বের যে অধ্যায় সেখানে আমরা সচিবালয়ে পড়েছি, মন্ত্রণালয়ে পড়েছি, তোমাদের মনে আছে হয়তোবা। সেখানে আমরা সচিবালয়ে দেখেছিলাম যে সরকারের নীতি প্রণয়ন করা বা সরকারের প্রশাসনের কেন্দ্র, সরকারের প্রশাসনের কেন্দ্র হচ্ছে সচিবালয়, যেখান থেকে সরকারের সকল নীতি গৃহীত হয়। অর্থাৎ আমাদের সরকার সারা দেশ জুড়ে বিভিন্ন যে সেক্টরগুলো আছে, খাদ্য, কৃষি, স্বাস্থ্য, চিকিৎসায়, বিভিন্ন ক্ষেত্রে কিভাবে কাজগুলো করবে, প্রশাসন পরিচালনা করবে, সেই সংক্রান্ত যাবতীয় নীতিমালা বা সিদ্ধান্তগুলো কিন্তু সচিবালয়ে গৃহীত হয়। এখন সচিবালয়ে গৃহীত হবার পর এই যে কেন্দ্রের সিদ্ধান্তগুলো, এগুলো ধীরে ধীরে ধাপে ধাপে নিচের দিকে স্থানীয় পর্যায়ে বা আঞ্চলিক পর্যায়ে সিদ্ধান্তগুলো বন্টন করে দেওয়া হয় বা স্থানান্তরিত করে দেওয়া হয়, অর্থাৎ নিম্নতর পর্যায়ে সেগুলো বাস্তবায়িত করার জন্য দায়িত্ব দেওয়া হয়। তো নিম্নতর পর্যায়েও তো সরকারি কর্মকর্তারা নিয়োগকৃত আছে। এই সরকারি কর্মকর্তাদের নিয়ে যে প্রশাসনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে স্থানীয় শাসন। অর্থাৎ একটি দেশের সরকারের নীতিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক এলাকাভিত্তিক শাসন ব্যবস্থাকে বলা হয় স্থানীয় শাসন বা স্থানীয় সরকার। স্থানীয় শাসন কর্তৃপক্ষের কোনো নীতি নির্ধারণী ক্ষমতা নাই, অর্থাৎ এই আঞ্চলিক যে সরকারটা বা স্থানীয় যে সরকারটা গড়ে উঠছে, এদের কিন্তু নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই। এরা শুধু কেন্দ্রের সিদ্ধান্তকে বাস্তবায়নের দায়িত্বে থাকে। যেমন তোমরা তোমাদের এলাকাগুলোতে দেখবা যে ম্যাজিস্ট্রেট আছে, ইউএনও আছে, এরা হচ্ছে সরকারের ওইসব কর্মকর্তা যারা কেন্দ্রের সিদ্ধান্তগুলোকে বাস্তবায়িত করছে। উদাহরণ বাংলাদেশের জেলা প্রশাসন, থানা প্রশাসন, এটা থানা প্রশাসন হবে না, উপজেলা প্রশাসন হবে। জেলা প্রশাসনের প্রধান যিনি, তাকে জেলা প্রশাসক বলা হয়। উপজেলা প্রশাসনে থাকে ইউএনও, এরকম। এরপর আসি আমরা স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বুঝি। সাধারণভাবে স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে স্বাধীনভাবে নির্বাচিত প্রতিনিধির দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। অর্থাৎ এই শাসন ব্যবস্থায় কিন্তু আমরা দেখব না যে সরকার কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়েছে, বরং এখানে যারা প্রশাসন পরিচালনা করছে তারা জনগণের দ্বারা নির্বাচিত সদস্য। এরা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। এদের দ্বারা পরিচালিত শাসনটা হচ্ছে স্থানীয় স্বায়ত্ত শাসন। স্বায়ত্ত শাসন মানে হচ্ছে স্বশাসন, অর্থাৎ নিজেরাই শাসন করে। গ্রামের লোকজন তারাই কিন্তু ভোট দিয়ে তাদের পছন্দের ব্যক্তিকে, প্রার্থীকে মেম্বার বা চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় এবং তারা এই উক্ত অঞ্চলটাকে পরিচালনা করে। সামাজিক বিজ্ঞান কোষে স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞায় বলা আছে, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এক ধরনের ভৌগোলিক অসার্বভৌম সংস্থা। আচ্ছা, অসার্বভৌম সংস্থা বলতে বোঝানো হচ্ছে সার্বভৌম ক্ষমতা নাই। সাধারণত সার্বভৌম ক্ষমতা কখন থাকে? একটি রাষ্ট্রের থাকে। অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে কিন্তু অন্য রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। আমাদের এই সুপ্রিম পাওয়ারটাকে কিন্তু সার্বভৌম ক্ষমতা বলে। কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের ক্ষেত্রে এই ক্ষমতাটা নাই, কারণ
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারে চাইলে কেন্দ্র কিন্তু হস্তক্ষেপ করতে পারে, তবে তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে তারা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। তাহলে আমরা সংজ্ঞাটা দেখছি এরকম, মার্ক করে দেই। স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞায় বলা আছে যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এক ধরনের ভৌগোলিক অসার্বভৌম সংস্থা যার নিজস্ব কার্যাবলী পরিচালনার আইনসঙ্গত অধিকার ও প্রয়োজনীয় সংগঠন রয়েছে। ঠিক আছে, বাংলাদেশ সংবিধান অনুসারে আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলা হয়। এখন আমরা স্থানীয় সরকারের গুরুত্ব দেখি। স্থানীয় সরকার কোনটা মনে করে দেখো তো, স্থানীয় সরকার হচ্ছে ওইটা যেটা কিন্তু সরকার, কেন্দ্রীয় সরকার নিয়োগ করে দেয়, তাদের দ্বারা, সরকারি কর্মকর্তাদের দ্বারা গঠিত যে সরকার। ব্রিটিশ রাজনৈতিক জন স্টুয়ার্ট মিলের মতে স্থানীয় সরকার সরকারি রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। তাহলে আমাদের প্রথম গুরুত্বটা হচ্ছে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। ঠিক আছে, তোমরা এগুলি পয়েন্টস করে ফেলবে। এ বিষয়ে নাগরিকদের সচেতন করে। তাহলে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে নাগরিকদেরকে সচেতন করে। স্থানীয় সরকার স্থানীয় পর্যায়ে নাগরিকদের যথাযথভাবে বিভিন্ন সেবা প্রদান করে। আমাদের 3 নম্বর পয়েন্ট, সেবা প্রদান করে। কেন্দ্রীয় প্রশাসকদের পক্ষে সঠিকভাবে স্থানীয় জনগণের স্বার্থ রক্ষা, তাদের সমস্যার সমাধান এবং স্থানীয় উন্নয়ন সংক্রান্ত বিষয়ে স্পষ্ট ধারণা অর্জন করা সম্ভব হয় না। কারণ দেখো, কেন্দ্রীয় সরকারের যে কর্মকর্তারা তারা থাকে সচিবালয়ে, তাদের পক্ষে বোঝা সম্ভব না ওই গ্রামাঞ্চলে বা স্থানীয় পর্যায়ে মানুষগুলো কোন ধরনের দুর্ভোগে পোহাচ্ছে। তাদের ওখানে ধরো বর্ষায় বন্যা চলে আসছে, বন্যার পরিস্থিতি, বা তাদের গ্রীষ্মে তাপদাহের কারণে হয়তো পর্যাপ্ত প্রাণী নাই, কৃষি সেচের অভাবে ফলন হচ্ছে না, এই ধরনের সমস্যা কিন্তু ওই এলাকায় যেসব প্রশাসকরা আছে বা সরকারি কর্মকর্তারা আছে তারা বুঝবে। কিন্তু কেন্দ্রে যারা আছে, সচিবালয়ে যারা আছে, তাদের পক্ষে কিন্তু এটা বোঝা সম্ভব না। যার জন্য এক্ষেত্রে স্থানীয় সরকারের উপর তাদেরকে নির্ভর করতে হয়। স্থানীয় সরকার তাদেরকে তথ্য দেয় এবং তখন তাদের তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত দেয়, তারপর স্থানীয় সরকার সেটা বাস্তবায়িত করে। অর্থাৎ তারা সমস্যাটা জানায়, স্থানীয় সরকার সমস্যা জানায়, কেন্দ্রীয় সরকার তখন সমাধানের জন্য উপায় দেয় বা পদক্ষেপ গ্রহণ করার জন্য সিদ্ধান্ত দেয়। তো সিদ্ধান্তগুলো পরবর্তীতে আবার স্থানীয় সরকার বাস্তবায়িত করে। তাহলে 3টা পয়েন্টস পেলাম। এবং সবশেষে স্থানীয় সরকার এই তথ্য সরবরাহ করে। তাদের চতুর্থ গুরুত্বটা হচ্ছে এরা তথ্য সরবরাহ করার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে স্থানীয় সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল করে এবং কেন্দ্রীয় সরকারকে যথাযথ নীতিমালা এবং গ্রহণ উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সহায়তা করে। এগুলো সব পয়েন্টস করে সুন্দর করে নোট করে ফেলবে। এখন আমরা দেখো মিনিস্ট্রি অফ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ, অর্থাৎ বাংলাদেশের যে স্থানীয় শাসন এবং গ্রাম উন্নয়ন যে মন্ত্রণালয় আছে তার অধীনে লোকাল গভর্নমেন্ট ডিভিশনটা কিভাবে হয়েছে তার অর্গানোগ্রামটা দেখো। লোকাল গভর্নমেন্ট ডিভিশনটা হচ্ছে 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। দেখো 2 ভাগে বিভক্ত হয়েছে, একটা হচ্ছে গ্রাম অঞ্চলে, আরেকটা হচ্ছে শহর অঞ্চলে। গ্রাম অঞ্চলে হচ্ছে 3টা ভাগে ভাগ হয়েছে, ডিস্ট্রিক্ট পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। আর আরবান বা লোকাল গভর্নমেন্ট অর্থাৎ শহর অঞ্চলে 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে, সিটি কর্পোরেশন এবং পৌরসভা। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো তোমরা মুখস্থ করবে। এই সংখ্যাগুলো আমি নতুন করে অ্যাড করেছি বর্তমানে, যেটা বর্তমানের তথ্যভিত্তিতে আমি ইন্টারনেট থেকে সংগ্রহ করেছি। যে বর্তমানে আমাদের ডিস্ট্রিক্ট পরিষদ অর্থাৎ জেলা পরিষদ আছে 61টি। ঠিক আছে, আমাদের মোট জেলা আছে 64টি, কিন্তু জেলা পরিষদ আছে 61টি, বাকি 3টি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের অধীনে। আর আমাদের উপজেলা পরিষদ আছে বর্তমানে 492টি। আমাদের বর্তমান ইউনিয়ন পরিষদ আছে 4571টি। আর বর্তমানে সিটি কর্পোরেশন আছে 12টি, সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। আর পৌরসভা আছে 330টি। এখানে খেয়াল করবে সিটি কর্পোরেশন হচ্ছে আমাদের যে মহানগরগুলো আছে সেখানকার জন্য সিটি কর্পোরেশন, আর মহানগর ছাড়া অন্যান্য শহরগুলোর জন্য হচ্ছে পৌরসভা। স্থানীয় পর্যায়ে সমস্যা সমাধানের জন্য যে স্থানীয় সরকার কাঠামো। এখন স্থানীয় শাসন বনাম স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্বগুলো আমরা একটু দেখি। স্থানীয় শাসনের গুরুত্বগুলো হচ্ছে কেন্দ্রীয় সরকার নীতি সিদ্ধান্ত এরা বাস্তবায়ন করে। এরা কেন্দ্রীয় সরকার কর্তৃক যেহেতু নিয়োগকৃত, এরা কেন্দ্রীয় শাসন কর্তৃপক্ষের আদর্শ এবং নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করে। কারণ দেখবে কিন্তু কেন্দ্রীয় সরকার মূলত যে রাজনৈতিক দলটি বর্তমানে ক্ষমতাসীন দল, তাদের যে কিছু সুনির্দিষ্ট আদর্শ থাকে, যেমন আমাদের বর্তমান ক্ষমতাসীন দলের কিছু আদর্শের মধ্যে বা নির্বাচনী ইশতেহারের মধ্যে কিন্তু ডিজিটাল বাংলাদেশ একটা ব্যাপার ছিল। তারপর
আরও বিভিন্ন ধরনের যে আদর্শ বা তাদের যে ইশতেহারের যে প্রতিশ্রুতিগুলো থাকে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তারা কিন্তু কেন্দ্র থেকে স্থানীয় শাসকদেরকে সিদ্ধান্ত দিয়ে থাকে। তো এরা সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়িত করে। এরা স্থানীয় জনগণের অভাব অভিযোগ সম্পর্কে কেন্দ্রকে অবহিত করে এবং এরা সরকার জনগণের মধ্যে সেতুবন্ধন হিসাবে বা যোগাযোগের মাধ্যম হিসেবে ভূমিকা রাখে। এখন আমরা দেখি স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্বগুলো কী। যেহেতু এরা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা তৈরি এমন একটি সরকার ব্যবস্থা, এরা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করে থাকে, কারণ এরা তার এলাকার জনগণের সমস্যা বেশি বুঝে। সরকারি কর্মকর্তারা অন্য এলাকা থেকে আসছে, তারা যতখানি না অনুভব করবে এই স্থানীয় মানুষের কষ্ট, তার চেয়ে বেশি অনুভব করবে হচ্ছে যারা কিন্তু এই এলাকার যারা নির্বাচিত প্রতিনিধি, যারা এই এলাকার আলো বাতাসে বড় হয়েছে, উক্ত এলাকার সমস্যা সম্পর্কে এরা বেশি অনুভব করবে, যার জন্য এরা ওই সমস্যার সমাধানে উদ্যোগী হবে। দ্বিতীয়ত, এরা গণতন্ত্রের প্রতি আস্থা সৃষ্টি করে, কারণ এখানে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। তৃতীয়ত, এটা ব্যয় কম, যেহেতু সরকার কিন্তু এদেরকে বেতন সরকারের আচ্ছা যাই হোক, এদের সহজসাধ্য সমাধান, এদের জন্য সমাধান করাটা সহজ, কারণ এদেরকে কেন্দ্রের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয় না। এরা মোটামুটি নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, কারণ এদেরকে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। এরা রাজনৈতিক চেতনা এবং শিক্ষার প্রসার ঘটায় জনগণের মধ্যে। এরা স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ ঘটায়, অর্থাৎ নেতৃত্ব বিকাশ করার জন্য বা নেতৃত্বের যে গুণাবলী, নেতার যে গুণাবলী, এগুলো বিকাশ ঘটার জন্য যে এলাকার পর্যায়ে, স্থানীয় পর্যায়ে যে মানুষগুলো যখন এই রাজনৈতিক কার্যাবলী অংশগ্রহণ করে, তখন এরা বিভিন্ন জন প্রার্থী হিসেবে দাঁড়ায়, তারা বিভিন্ন জন ওই এলাকার মানুষজনকে প্রতিশ্রুতি দেয়, তারা গ্রামের উন্নয়নে এই কাজ করবে সেই কাজ করবে, এভাবে তাদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হয় এবং তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর সৃষ্টি হয়। তার মধ্য থেকে কিন্তু একজন নেতা হয়ে আসে, যে পরবর্তীতে চেয়ারম্যান নির্বাচিত হয় বা মেম্বার নির্বাচিত হয়। এদের থেকেই কিন্তু পরবর্তীতে আবার স্থানীয় সংসদ সদস্য নির্বাচিত হয়, অর্থাৎ ধীরে ধীরে স্থানীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে কিন্তু পরবর্তীতে কেন্দ্রের নেতা হিসেবে আসতে পারে। অর্থাৎ রাজনীতি করার যে তৃণমূল পর্যায়টা, সে পর্যায়টা এখান থেকে শুরু হয়। এরপর কেন্দ্রের চাপ লাঘব করে এরা কম সময় অপচয় করে, যেহেতু স্থানীয় পর্যায়ে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের সমস্যা সম্পর্কে কেন্দ্রকে এরা অবহিত করে, এরা সুষ্ঠু জনমত গঠন করে, এরা বৃহদায়তন এলাকা এবং বিপুল জনগোষ্ঠীর জন্য উপযোগী। এবার আমরা স্থানীয় সরকার কাঠামোটা একটু সুন্দর করে চার্ট আকারে দেখে নিই। বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো অতীতকালে দেখো কীরকম ছিল। একদম বাম পাশে অতীতকালে ছিল এরকম, প্রথমে কেন্দ্র ছিল, এরপর বিভাগ, এরপর জেলা, তারপর মহকুমা, তারপর থানা। এটা হচ্ছে অতীত কাঠামো। আর বর্তমানে এটা আরও ফ্র্যাকশন কমে গিয়েছে। বর্তমানে কেন্দ্র, তারপর বিভাগ, তারপর জেলা, তারপর উপজেলা। এই যে কাঠামোটা পেলাম, এটা হচ্ছে স্থানীয় সরকার কাঠামো। এখানে কিন্তু স্বায়ত্তশাসিত সরকার নাই, অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত অংশটা এখানে নাই। এখানে শুধু কেন্দ্র কর্তৃক নিয়োগকৃত যে সরকারের কাঠামো সেটা পাচ্ছি আমরা। এখন আমরা স্থানীয় স্বায়ত্তশাসিত অংশটা দেখি। সেটা হচ্ছে জেলা পরিষদ হচ্ছে আমাদের স্থানীয় সরকার। আর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, গ্রাম পরিষদ হচ্ছে সর্বনিম্ন স্তরের পর্যায়ে। জেলা পরিষদের যিনি প্রধান তিনি চেয়ারম্যান, আর উপজেলা পরিষদের প্রধান চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান, এবং গ্রাম পরিষদ হচ্ছে সদস্য। ইউনিয়ন পরিষদের সদস্যরা গ্রাম পরিষদে থাকে। এই হচ্ছে আমাদের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার কাঠামো। তাহলে আমরা আজকে মোটামুটি স্থানীয় সরকার ব্যবস্থা এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থা সম্পর্কে জানলাম। তোমরা বাসায় এগুলি পড়বে মন দিয়ে, এবং সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।